আচ্ছা ভাবুন তো ১৯৩৫ সালের একটা পেপার কোয়ান্টাম মেকানিক্সের মতো একটা বিশাল জিনিসের গোড়া ধরে নাড়িয়ে দিয়েছিল। আর এই পেপারটা লিখেছিলেন স্বয়ং আইনস্টাইন, আর তার সাথে ছিলেন পোডলস্কি আর রোজেন। তো আজকে আমরা ঠিক কি ঘটেছিল, কি ছিল তাদের সেই অসাধারণ যুক্তি, সেটা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা ঠিক কিভাবে এগোবো? দেখুন, ওদের যুক্তিটা অনেকটা ধাপে ধাপে এগোনো একটা গল্পের মতো। আমরা দেখব ওরা কিভাবে প্রথমে একটা প্রশ্ন তুলেছিল, তারপর বাস্তবতা কাকে বলে তার একটা নিয়ম ঠিক করেছিল, এরপর একটা দারুণ চিন্তন পরীক্ষা নিয়ে আলোচনা করেছিল, আর সবশেষে কিভাবে ওরা ওদের সেই বিখ্যাতের সিদ্ধান্তে পৌঁছেছিল। চলুন এক এক করে দেখি। আইনস্টাইন, পোডলস্কি আর রোজেন এই তিনজন মিলে যা করেছিলেন তা এক কথায় বলতে গেলে রীতিমতো দুঃসাহসিক। কোয়ান্টাম মেকানিক্স তখন প্রায় অপ্রতিরোধ্য, কিন্তু ওরা ঠিক করলেন এর দেয়ালে একটা ফাটল খুঁজে বের করবেনই। ওরা এমন একটা প্রশ্ন তুলেছিলেন যা ফিজিক্সের দুনিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। ওদের পুরো পেপারটার একদম কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন, খুব সহজ কিন্তু মারাত্মক গভীর একটা প্রশ্ন। কোয়ান্টাম মেকানিক্স যেভাবে আমাদের চারপাশের জগৎটাকে ব্যাখ্যা করে, সেটা কি পুরোপুরি ঠিক? মানে এটা কি বাস্তবতার একটা কমপ্লিট ছবি, নাকি কোথাও বড়সড় একটা ফাঁক রয়ে গেছে? আচ্ছা, এই যে সম্পূর্ণ বা কমপ্লিট শব্দটা ব্যবহার করা হচ্ছে, আইনস্টাইন আর তার সঙ্গীরা ঠিক কি বোঝাতে চেয়েছিলেন এটা দিয়ে? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, কোনো বড় প্রশ্নের উত্তর খোঁজার আগে কিছু বেসিক নিয়ম ঠিক করে নিতে হয়, তাই না? ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল। বাস্তবতার বর্ণনা সম্পূর্ণ কিনা এটা বলার আগে বাস্তব জিনিসটা আসলে কি, সেটার একটা স্পষ্ট সংজ্ঞা তো লাগবে। তো ওরা ঠিক এই কাজটাই প্রথমে করল। আর এখানেই এই পয়েন্টটাতে ওদের পুরো যুক্তির ভিত্তিটা দাঁড়িয়ে আছে। ওরা এলিমেন্ট অফ ফিজিক্যাল রিয়ালিটি বা সোজা বাংলায় ভৌত বাস্তবতার উপাদান বলে একটা জিনিসের সংজ্ঞা দিল। তো কি সেই সংজ্ঞা? খুব সহজ করে বললে দুটো শর্ত আছে। প্রথমটা হলো কোনো সিস্টেমকে একদম বিরক্ত না করে, একটুও না ছুঁয়ে, যদি সেটার কোনো একটা বৈশিষ্ট্য বা কোয়ান্টিটির ব্যাপারে একদম 100% নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ওটার মান কত হবে, তাহলেই, শুধুমাত্র তাহলেই ওই বৈশিষ্ট্যটাকে একটা বাস্তব জিনিস বলা যাবে। এই কথাটা কিন্তু সরাসরি ওদের পেপার থেকেই নেওয়া। ওরা ঠিক এভাবেই বলেছিল। দেখুন কি দারুণভাবে ওরা ওদের যুক্তির ভিত্তিটা তৈরি করছে, কোনো রকম অস্পষ্টতার জায়গাই রাখেনি। বেশ, তাহলে বাস্তবতার নিয়ম তো তৈরি হলো, এখন এটাকে পরীক্ষা করার পালা। আর এই পরীক্ষাটা করার জন্য ওরা একটা অসাধারণ থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষার নকশা তৈরি করল। এখানে কিন্তু আসল মজাটা শুরু হচ্ছে। ভাবুন তো একবার, দুটো কণা, ধরুন সিস্টেম আই আর সিস্টেম 2, কিছুক্ষণের জন্য একে অপরের সংস্পর্শে ছিল। তারপর কি হলো? ওরা দুজন দুদিকে অনেক অনেক দূরে চলে গেল। সবচেয়ে জরুরি বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হলো, একবার আলাদা হয়ে যাওয়ার পর ওদের মধ্যে আর কোনো রকম ফিজিক্যাল যোগাযোগ বা ইন্টারঅ্যাকশন নেই। এখন আসছে সেই অবাক করা ব্যাপারটা। চলুন দেখি কিভাবে একটা কণাকে মেপে অন্য কণাটা, যেটা কিনা বহু দূরে চলে গেছে, সেটার ব্যাপারেও জেনে ফেলা যায়। ব্যাপারটা হলো, যেহেতু কণা দুটো একসময় একসাথে ছিল, ওদের কিছু বৈশিষ্ট্য একে অপরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে গেছে। তাই একটাকে মাপলে অন্যটার ব্যাপারেও তথ্য পাওয়া যায়। ওরা যতই দূরে যাক না কেন, এই সম্পর্কটা থেকেই যায়। আর এখানেই আসছে আসল প্যারাডক্সটা। ব্যাপারটা ভালো করে বুঝুন। যদি আমরা প্রথম কণাটার অবস্থান বা পজিশন মাপি, তাহলে আমরা সাথে সাথে দ্বিতীয় কণাটার পজিশনও 100% নিশ্চিতভাবে বলে দিতে পারব। আবার যদি আমরা প্রথম কণাটার ভরবেগ বা মোমেন্টাম মাপি, তাহলে দ্বিতীয়টার মোমেন্টামও নিশ্চিতভাবে জানা যাবে। আমরা যেটা মাপব সেটার ওপর নির্ভর করছে অন্য কণাটার কোন বৈশিষ্ট্যটা আমরা জানব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মনে আছে তো? আমরা এই সব কিছু করছি দ্বিতীয় কণাটাকে একটু না ছুঁয়ে, একটুও বিরক্ত না করে। যেহেতু ওরা অনেক দূরে, প্রথমটার উপর করা কোনো পরিমাপ তো আর দ্বিতীয়টার উপর কোনো প্রভাব ফেলতে পারে না, তাই না? তার ওদের বানানো বাস্তবতার সংজ্ঞার দুটো শর্তই এখানে পূরণ হচ্ছে। বেশ, তাহলে আমরা এখন পর্যন্ত যা যা দেখলাম সেগুলোকে এক জায়গায় করা যাক। এই যে চিন্তন পরীক্ষাটা, এটার ফলাফল আমাদের সেই প্রথম প্রশ্নটার ব্যাপারে কি বলছে? কোয়ান্টাম মেকানিক্স কি আসলেই সম্পূর্ণ? আচ্ছা, ওদের নিয়মটা কি ছিল?
যদি কোনো কিছু নিশ্চিতভাবে প্রেডিক্ট করা যায় তাহলে সেটা বাস্তব। আমরা দেখলাম দ্বিতীয় কণাটার পজিশনও নিশ্চিতভাবে জানা যায়, আবার মোমেন্টামও জানা যায়। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো কণাটার একটা নির্দিষ্ট বাস্তব পজিশন আর একটা নির্দিষ্ট বাস্তব মোমেন্টাম দুটোই একই সাথে আছে, আমরা শুধু সেটাকে মেপে দেখছি। কিন্তু এখানেই তো আসল সমস্যাটা, কারণ কোয়ান্টাম মেকানিক্সের একেবারে মূল একটা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আমাদের বলে যে এটা অসম্ভব, কোনো কণার অবস্থান আর ভরবেগ দুটোই একসাথে নিখুঁতভাবে জানা যায় না। তাহলে তো একটা পরিষ্কার দ্বন্দ্ব তৈরি হলো, তাই না? একদিকে আইনস্টাইনের যুক্তি, অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্সের মূল নীতি। এর ফলে আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকল, যে কোনো একটাকে বেছে নিতেই হবে। এই উভয় সংকটটা কি? দেখুন, হয় কোয়ান্টাম তত্ত্বটা অসম্পূর্ণ, মানে এটা বাস্তবতার পুরো ছবিটা আমাদের দেখাচ্ছে না, অথবা আমাদের সাধারণ জ্ঞান যেটা বলে যে অবস্থান বা ভরবেগের মতো জিনিসগুলোর একটা নির্দিষ্ট বাস্তব অস্তিত্ব আছে, সেই ধারণাটাই ভুল। আইনস্টাইন আর তার সঙ্গীদের কাছে দ্বিতীয়টা একেবারে অবিশ্বাস্য মনে হয়েছিল। তাদের মতে একটা কণার অবস্থান আর ভরবেগ তো বাস্তব হবে। আর তাই সবশেষে ওরা এই সিদ্ধান্তে এসে পৌঁছালেন। এটা ছিল ওদের পেপারের সেই বিখ্যাত আর বিতর্কিত রায়। ওদের ভাষাতেই বলি, আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হচ্ছি যে তরঙ্গ ফাংশন দ্বারা প্রদত্ত ভৌত বাস্তবতার কোয়ান্টাম মেকানিক্যাল বর্ণনা সম্পূর্ণ নয়। সোজা কথায় ওরা দেখালেন যে কোয়ান্টাম থিওরি বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না। তাহলে প্রশ্ন হল, শেষ পর্যন্ত কে ঠিক ছিল? মজার ব্যাপার হল, পরের কয়েক দশকে জন বেলের মতো বিজ্ঞানীদের কাজ আর অসংখ্য পরীক্ষা নিরীক্ষা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সেই অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোকেই সত্যি প্রমাণ করেছে। কিন্তু তার মানে এই নয় যে ইপিআর পেপারটা ভুল ছিল, বরং এটা আমাদের বাস্তবতার প্রকৃতি নিয়ে এমন কিছু গভীর প্রশ্ন করতে শিখিয়েছে যা নিয়ে বিজ্ঞানীরা আজও ভাবেন। আইনস্টাইন যা ভেবেছিলেন বাস্তবতা তার থেকেও অনেক বেশি অদ্ভুত, আর সেই সম্পূর্ণ তত্ত্বর খোঁজ আজও পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হয়েই রয়ে গেছে।